বিসমিল্লাহির রহমানির রহিম। MBA 2017-2018 সেশনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ঢাকা। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে শ্রেণীকক্ষে সাক্ষাৎ হচ্ছে না। আমি চরমভাবে তোমাদেরকে মিস করছি। তোমরাও নিশ্চয়ই আমাদেরকে মিস করছো। এই জটিল পরিস্থিতির মধ্যেও আমরা শুরু থেকেই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রত্যেক সহকর্মী অত্যন্ত পরিশ্রম করে রুটিন অনুযায়ী, শিডিউল অনুযায়ী তোমাদেরকে ক্লাস আপলোড দিচ্ছে। তোমরা যদি আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনো এবং দেখো, তাহলে তোমাদের অনেক উপকার হবে এবং আমাদের এই পরিশ্রম সার্থক হবে। আমরা গত ক্লাসে তোমাদের সাথে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছিলাম। সেই ক্লাসটি মূলত থিওরি বেসড ক্লাস ছিল। আজকেও ইনভেন্টরি ম্যানেজমেন্ট চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটাও থিওরি বেসড ক্লাস, এতে কোনো সন্দেহ নাই। আমরা পরবর্তী ক্লাসে ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে হাজির হব। আজকের টপিক হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্টের বাকি যে সকল রিলেটেড টার্মস আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই আসি ডেফিনেশন অফ ইনভেন্টরি কন্ট্রোল, অর্থাৎ মজুদ নিয়ন্ত্রণের সংজ্ঞা। মজুদ নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? আমরা আগের ক্লাসে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে কি বুঝি, ইনভেন্টরি ম্যানেজমেন্টের স্টেপগুলো কি, ধাপগুলো কি, এগুলো নিয়ে কথা বলেছি। আজকে ইনভেন্টরি কন্ট্রোল নিয়ে কথা বলবো। আমরা যদি খেয়াল করে শুনি কথাগুলো, তাহলে আমরা আসলে বুঝতে সক্ষম হব। আমরা চেষ্টা করি বোঝার জন্য। ইনভেন্টরি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ উপাদান ইনভেন্টরি। ইট ইজ অলসো দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এটি ওয়ার্কিং ক্যাপিটালের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইফ দ্য ভলিউম অফ স্টক ইজ হাইয়ার, যখন স্টকের লেভেল হাই হয়, দি কস্ট উইল রাইজিং আপ, ব্যয় বৃদ্ধি পেতে থাকে। যুগপৎভাবে ইফ দ্য ভলিউম অফ স্টক ইজ লোয়ার, দি প্রোডাকশন অর ডিমান্ড উইল হ্যাম্পার। অর্থাৎ ইনভেন্টরির লেভেল যদি কম হয়, তাহলে উৎপাদন বিঘ্নিত হয় এবং চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা সম্ভব হয় না। সো অপটিমাম স্টক লেভেল মেনটেনিং ইজ এসেনশিয়াল ফর এনি অর্গানাইজেশন। আমরা কিছু বিখ্যাত ডেফিনেশন আলোচনা করে দেখি ইনভেন্টরি কন্ট্রোল বলতে কি বলা হয়েছে। L.M. Agarwal and K.C. Jain said, inventory control is a system which ensure provision of the required quantity of inventories of required quality at the required time with the minimum amount capital investment. অর্থাৎ আগারওয়াল এন্ড কেসি জেন বললেন যে মজুদ নিয়ন্ত্রণ হচ্ছে ন্যূনতম মূলধন বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় সময়ে সঠিক পরিমাণ, সঠিক গুণসম্পন্ন মজুদ দ্রব্যাদির ব্যবস্থা করা। The American Production and Inventory Control (APIC) said, material control is the function of maintaining constantly available supply of raw materials, purchase parts and supplies that are required for the manufacture of products. অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় সরবরাহ, প্রয়োজনীয় পার্টস ক্রয় এবং পর্যাপ্ত র ম্যাটেরিয়াল কনস্ট্যান্টলি, স্থায়ীভাবে মেনটেন করার
পদ্ধতি হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। এই দুটো সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা বলতে পারি ইনভেন্টরি কন্ট্রোল কি। সো উই ক্যান সে দ্যাট ডিটারমিনেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ইনভেন্টরি, অর্থাৎ মজুদের প্রকৃত পরিমাণ নির্ধারণ, ফিক্সেশন অফ রুলস ফর প্রকিউরমেন্ট অফ ইনভেন্টরি, এই মজুদ সংগ্রহের নীতিমালা নির্ধারণ, প্রিপারেশন অফ অর্ডার শিডিউল, অর্ডারের শিডিউল প্রস্তুতকরণ, এবং অ্যাসার্টেনিং দ্য লেভেল অফ ইনভেন্টরি, এবং ইনভেন্টরির লেভেলগুলো নির্ণয় করা, এবং এগুলোর প্রকৃত ব্যবস্থাপনাই হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। আমরা আগের ক্লাসে বলেছিলাম আসলে ইনভেন্টরি ম্যানেজমেন্টের মূল লক্ষ্য হচ্ছে ব্যয় কমিয়ে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখা। তো সেই জন্য ইনভেন্টরি কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ এই ব্যয় কন্ট্রোল করার জন্য, এবং আমাদের প্রোডাকশন এবং ডিমান্ড অব্যাহত রাখার জন্য দুটোরই প্রয়োজন আছে। তাহলে ইনভেন্টরি কন্ট্রোলের ডেফিনেশন নিয়ে আমরা কিছুটা রিয়েলাইজ করতে পেরেছি যে ইনভেন্টরি কন্ট্রোল বলতে কি বুঝি। এবার পরের টপিকসে যাই, মেথডস অ্যান্ড টেকনিক্স অফ ইনভেন্টরি কন্ট্রোল। এই মজুদ দ্রব্য নিয়ন্ত্রণের কতগুলো পদ্ধতি বা কৌশল। মজুদ নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশল সমূহ অনেকগুলো পদ্ধতি কৌশল আছে। এক একটি অর্গানাইজেশন এক এক ধরনের কৌশল বা টেকনিক অ্যাপ্লাই করে। সবগুলো টেকনিক কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে না। প্রতিষ্ঠানের প্রকৃতি, উৎপাদন প্রক্রিয়া, মেশিন সেট আপ ইত্যাদির উপর ভিত্তি করে এক একটি টেকনিক অ্যাপ্লাই করা হয়ে থাকে। অ্যান অর্গানাইজেশন can take various techniques to control inventory so that inventory may be kept intact, যাতে মজুদ পণ্যগুলো ইনটেক্ট থাকে, মে বি ইজি টু হ্যান্ডেলিং করা সহজ হয়, এনশিওর কোয়ালিটি এবং গুণগত মান এনশিওর করে, অ্যাভেলেবিলিটি এবং পর্যাপ্ততা নিশ্চিত করে, বাই মিনিমাম ওয়ার্কিং ক্যাপিটাল, ন্যূনতম কার্যকরী মূলধন বিনিয়োগের মাধ্যমে। দিস টেকনিক্স আর ব্রিফলি এক্সপ্লেন বিলো। এই টেকনিকগুলা কি, পদ্ধতিগুলা কি, সেগুলো নিচে বর্ণনা করা হলো। নাম্বার 1, এক নম্বরে আমরা আসি প্রথম টেকনিক, এবিসি অ্যানালাইসিস। ইট ইজ অলসো কল দ্য অলওয়েজ বেটার কন্ট্রোল। এই এবিসি টেকনিকটাকে অলওয়েজ বেটার কন্ট্রোলও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে মালের গুরুত্ব অনুযায়ী 3টি শ্রেণীতে বিভক্ত করে 3 ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, যেমন ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি অ্যান্ড ক্যাটাগরি সি। অর্থাৎ মজুদ দ্রব্যগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়। কিসের ভিত্তিতে? দ্রব্যের মান এবং মূল্যের ভিত্তিতে। ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি অ্যান্ড ক্যাটাগরি সি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যে বিল্ডিং, ফর মেকিং বিল্ডিং we need various types of materials, that is sands, cement, rod and bricks. তাহলে এই পণ্যদ্রব্যগুলোকে আমরা দেখি সিমেন্ট সবচেয়ে মূল্যবান ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি, সেগুলোকে এ শ্রেণীতে, রডকে বি শ্রেণীতে, ব্রিককে সি শ্রেণীতে, ব্রিক অ্যান্ড স্যান্ডসকে সি শ্রেণীতে বিভক্ত করে সেগুলোকে নিয়ন্ত্রণ করার এবং কন্ট্রোল করার এবং মেনটেন করার যে টেকনিক বা ব্যবস্থা, সেটাই হচ্ছে এবিসি অ্যানালাইসিস বা এবিসি টেকনিক। এই টেকনিক অ্যাপ্লাই করলে পণ্যের অর্থাৎ ইনটেক থাকবে, কোয়ালিটি ঠিক থাকবে এবং গুরুত্ব অনুসারে এগুলোকে ব্যবস্থাপনা করা সম্ভব হবে, ফলে ওভারঅল কস্ট অফ ইনভেন্টরি কমে আসবে। নেক্সট স্লাইড, ভিইডি অ্যানালাইসিস বা ভ্যাট অ্যানালাইসিস বলা হয়ে থাকে। দ্যাটস মিনস ভি is equal to vital items, E is equal to essential items and D is equal to desirable items. তাহলে আমাদের পণ্য দ্রব্যগুলোকে এরকম শ্রেণী বিভাগে বিভক্ত করে নিয়ে আমরা ভাইটাল আইটেমসগুলো কী কী, এসেনশিয়াল আইটেমসগুলো কী কী এবং ডিজায়ারেবল আইটেমসগুলো কী কী, এবং সেই অনুযায়ী এগুলোকে সংরক্ষণের এবং ব্যবস্থাপনার জন্য সাজিয়ে এগুলোকে কন্ট্রোল করা হয়। নাম্বার 3, এসডি অ্যানালাইসিস। এস means scarce item, দুষ্প্রাপ্য দফাসমূহ। D means difficult items, কঠিন বা ঝামেলাপূর্ণ দফাসমূহ। and E easily available items বা সহজে প্রাপ্য দফাসমূহ। তাহলে এসডি অ্যানালাইসিসের মাধ্যমে আমরা পণ্যদ্রব্যগুলিকে ভাগ করিয়ে নিতে গিয়ে কোনগুলো স্ক্যার্স আইটেমস, কোনগুলো ডিফিকাল্ট আইটেমস অ্যান্ড কোনগুলো ইজিলি অ্যাভেলেবেল আইটেমস,
যেগুলো যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব অনুসারে সেগুলোকে মেনটেন করা, ব্যবস্থা করা, এটাই হচ্ছে এসডি অ্যানালাইসিসের উদ্দেশ্য। নাম্বার 4, HML অ্যানালাইসিস। H means highest, M means medium, and L means low cost items analysis। অর্থাৎ উচ্চ দামের পণ্যগুলোকে একভাবে এবং মধ্যম দামের পণ্যগুলোকে একভাবে এবং কম দামের পণ্যগুলোকে ভিন্নভাবে সংরক্ষণ করা এবং এগুলোকে কন্ট্রোল করার পদ্ধতি হচ্ছে HML অ্যানালাইসিস। নাম্বার 5, FSN অ্যানালাইসিস। F means fast moving items, S means slow moving items, and N means non moving items analysis। অর্থাৎ যে পণ্যদ্রব্যগুলোকে দ্রুত মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় সেগুলোকে এক শ্রেণীতে, এবং যেগুলো খুব বেশি মুভ করে না কিন্তু কিছু মুভ করে সেগুলোকে একদিকে, এবং যেগুলো মোটেই মুভ করে না খুব একটা সেগুলোকে ভিন্নভাবে শ্রেণীবিভাগ করে কন্ট্রোল করার ব্যবস্থাই হচ্ছে FSN অ্যানালাইসিস। নাম্বার 6, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটি আরেকটি টেকনিক। দিস টেকনিক ইজ অনলি ফর দ্য মিনিমাইজিং দ্য কস্ট অফ ইনভেন্টরি। অর্থাৎ এমনভাবে আমরা ইনভেন্টরি প্রকিউরমেন্টে ইনভেন্টরির অর্ডার করব যে পরিমাণ অর্ডার দিলে ইনভেন্টরির ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট সর্বনিম্ন হয়। তার মানে কস্টকে মিনিমাম করার জন্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি টেকনিকটি অ্যাপ্লাই করা হয়ে থাকে। তারপরের টেকনিক ইনভেন্টরি টার্নওভার রেশিও, মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত বা মজুদ টার্নওভার বেশি এমন দফার ক্ষেত্রে বেশি বিনিয়োগ এবং টার্নওভার কম দফার ক্ষেত্রে কম বিনিয়োগ করে ব্যয় হ্রাস করার কৌশলকে মজুদ টার্নওভার পদ্ধতি বলা হয়। অর্থাৎ যে মজুদ দ্রব্যগুলোর টার্নওভার বেশি সেগুলোর জন্য বেশি বিনিয়োগ করব, এবং যে মজুদ দ্রব্যগুলোর টার্নওভার কম সেগুলোর জন্য কম বিনিয়োগ করে ব্যয়কে হ্রাস করার টেকনিকই হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। নাম্বার 8, সাইক্লিং ইন্সপেকশন অফ ম্যাটেরিয়ালস। In this method, the order will be issued after inspection of materials at specific time। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ইন্সপেকশন করে ম্যাটেরিয়ালের অর্ডার দেওয়া। In generally allotted short time inspection for costly items and long time inspection for less costly items। অর্থাৎ কস্টলি আইটেমগুলোর জন্য স্বল্প সময়ের মধ্যে ইন্সপেকশন করে অর্ডার দেওয়া হয় এবং লেস কস্টলি আইটেমগুলোর জন্য দীর্ঘ সময় পরপর ইন্সপেকশন করে অর্ডার দেওয়া হয়। এটিও ব্যয় হ্রাস করার একটি টেকনিক। টেকনিক নাম্বার 9, অটোমেটিক অর্ডারিং সিস্টেম। The organization who are following the electronic or computer software system to control inventory, they make the order schedule according to the automatic ordering system। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান এই ইনভেন্টরি কন্ট্রোলের জন্য সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার বা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে তাদের ক্ষেত্রে অর্ডার শিডিউল তৈরি করে রাখে এবং একটার পর একটা শিডিউল অর্ডার হয়ে যায় অটোমেটিক্যালি। এটাকে আমরা অটোমেটিক অর্ডারের সিস্টেম বলি। এতেও ব্যয় অনেক কম হয়, ব্যয়কে কন্ট্রোলে রাখা সম্ভব হয়। তো এই ছিল আমাদের টেকনিক বা মেথডস অফ ইনভেন্টরি কন্ট্রোল। এই মেথড বা টেকনিকগুলি জেনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষায়ও এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। পরবর্তী স্লাইডে যাই। সাম কি ফ্যাক্টরস বা লেভেলস অফ ইনভেন্টরি, ভেরি ইম্পর্টেন্ট টপিকস। কি ফ্যাক্টরস বা লেভেল অফ ইনভেন্টরি, মজুদ পণ্যের লেভেল বা স্তরসমূহ বা উপাদানসমূহ। আমরা যদি ব্যয় নিয়ন্ত্রণ করতে চাই এবং মজুদ পণ্যের কোয়ালিটি, অ্যাভেলেবিলিটি নিশ্চিত করতে চাই, তাহলে প্রতিষ্ঠানকে কিছু মজুদ পণ্যের লেভেল মেনটেন করে চলতে হবে। এই লেভেলগুলোকে কি ফ্যাক্টরসও বলা হয়। এই ফ্যাক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ মজুদ দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য বা ব্যবস্থাপনার জন্য। সেই লেভেলগুলো কি কি এগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে নাই। 1 নাম্বার লেভেল আমরা বলেছি রিঅর্ডার স্টক লেভেল বা রিঅর্ডার পয়েন্ট, পুনঃ ফরমায়েশ মাত্রা বা পুনঃ ফরমায়েশ বিন্দু। রিঅর্ডার স্টক লেভেল বা রিঅর্ডার পয়েন্ট এটা কি জিনিস? গুদাম ঘরে যে পরিমাণ মাল থাকতে বা পণ্য থাকতে পুনরায় মালের জন্য বা পণ্যের জন্য আদেশ দিতে হয়, সে পরিমাণ মালের মজুদকে পুনঃ ফরমায়েশ মাত্রা বা রিঅর্ডার লেভেল বা রিঅর্ডার পয়েন্ট বলা হয়। অর্থাৎ
গুদামঘর একেবারে শূন্য করে পুনরায় মালের আদেশ দেয়া যাবে না, তাতে প্রোডাকশন প্রসেসে বিঘ্নতা সৃষ্টি হতে পারে মালের অভাবে। সুতরাং কিছু পরিমাণ মাল থাকতে অর্ডার দিতে হবে। তাহলে কি পরিমাণ মাল থাকতে পুনরায় অর্ডার দিতে হবে, এই যে লেভেল বা মজুদের একটা স্তর, তাকে আমরা বলে থাকি রিঅর্ডার স্টক লেভেল বা রিঅর্ডার পয়েন্ট। এটি বের করার সূত্র আছে। সূত্র কি? রিঅর্ডার স্টক লেভেল ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ইউজেজ রেট ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড। অর্থাৎ ফ্যাক্টরিতে র ম্যাটেরিয়ালস বা মজুদ দ্রব্য ব্যবহারের একটি ম্যাক্সিমাম, মিনিমাম বা অ্যাভারেজ লেভেল আছে, আবার ডেলিভারি টাইমটাও ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, অ্যাভারেজ আছে। তাহলে আমাদের রিঅর্ডার স্টক লেভেল যদি আমরা নির্ণয় করতে চাই, যে ম্যাক্সিমাম ইউজেজ রেট দিয়ে ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ডকে গুণ করতে হবে, তাইলে আমরা রিঅর্ডার স্টক লেভেল পেয়ে যাব। তার অর্থ হচ্ছে এমন পরিমাণ পণ্য গুদাম ঘরে থাকতেই মালের অর্ডার দিতে হবে যাতে আমি রিঅর্ডার টাইমের মধ্যে, ম্যাক্সিমাম টাইমের মধ্যে ম্যাক্সিমাম ইউজেজ যদি করি তাহলেও যেন মালের শর্ট না পড়ে। ইফ দ্য কোম্পানি মেনটেন সেফটি স্টক, দি ফর্মুলা উইল বি, যদি কোম্পানি আবার সেফটি স্টক বা নিরাপত্তা মজুদ লেভেল মেনটেন করে তাহলে রিঅর্ডার স্টক লেভেলের সূত্রটা একটু ভিন্ন হবে। সেই ক্ষেত্রে রিঅর্ডার স্টক লেভেল ইজ ইকুয়াল টু লিড টাইম ইউজেস প্লাস সেফটি স্টক, এই সূত্র প্রয়োগ করে রিঅর্ডার স্টক লেভেল নির্ণয় করতে হবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই লেভেলটি। পরবর্তী স্লাইডে যাই। ম্যাক্সিমাম স্টক লেভেল অর্থাৎ সর্বোচ্চ মজুদ পরিমাণ। সর্বোচ্চ কি পরিমাণ মাল গুদাম করে জমা হতে পারে সেই পরিমাণ মালকে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মজুদ পরিমাণ বা ম্যাক্সিমাম স্টক লেভেল বলা হয়। আমরা খেয়াল করি কথাটা, গুদাম ঘরে সর্বোচ্চ কি পরিমাণ দ্রব্য বা মাল মজুদ বা জমা হতে পারে তাকে ম্যাক্সিমাম স্টক লেভেল। কি পরিমাণ রাখতে পারবো এইটা বলা হয়নি, কি পরিমাণ জমা হতে পারে। অর্থাৎ অন্যান্য লেভেলগুলি যদি আমরা মেনটেন করি তাহলে গুদাম ঘরে কি পরিমাণ মাল সর্বোচ্চ জমা হইতে পারে বা স্তূপ হতে পারে, এটি খুবই ইম্পর্টেন্ট। কারণ এটি যদি প্রতিষ্ঠান না জানে কি পরিমাণ মাল জমা হতে পারে তাহলে গুদামঘর ভাড়া করা যাবে না, গুদামঘর নির্মাণ করা যাবে না। আমি কতটুকু গুদামঘর নির্ণয় করব, কত স্কোয়ার ফিটের গুদামঘর নির্ণয় করব, এটি জানতে হইলে অবশ্যই ম্যাক্সিমাম স্টক লেভেল জানতে হবে। এই ম্যাক্সিমাম স্টক লেভেলটি নির্ণয় করার জন্য সূত্র আছে। সূত্র হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল ইজ ইকুয়াল টু রিঅর্ডার স্টক লেভেল মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম ডেলিভারি টাইম বা মিনিমাম লিড টাইম প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। অর্থাৎ রিঅর্ডার স্টক লেভেল থেকে মিনিমাম ডেলিভারি টাইমের মধ্যে মিনিমাম ইউজেজ যতটুকু প্রয়োজনে সেটিকে যদি বাদ দেই এবং পুনরায় যে পরিমাণ মালের আদেশ দিছি সেটা যদি যোগ করি তাহলে আমরা ম্যাক্সিমাম স্টক লেভেল পেয়ে যাব। নাম্বার 3, মিনিমাম স্টক লেভেল। সর্বনিম্ন মজুদ পরিমাণ। মজুদ ঘরে সর্বনিম্ন কি পরিমাণ মাল থাকা উচিত সেই পরিমাণ মজুদ মালকে মিনিমাম স্টক লেভেল বলে। আমরা খেয়াল করি সর্বনিম্ন মজুদ ঘরে কি পরিমাণ মাল থাকা উচিত, কি পরিমাণ সর্বনিম্ন হবে বা কত একেবারে সর্বনিম্ন হবে এরকম কথা বলা হয়নি। সর্বনিম্ন কি পরিমাণ থাকা উচিত এটাকে বলা হয়েছে মিনিমাম স্টক লেভেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিনিমাম স্টক লেভেল ইজ ইকুয়াল টু রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেজ ইনটু অ্যাভারেজ ডেলিভারি টাইম। অর্থাৎ রিঅর্ডার স্টক লেভেল থেকে অ্যাভারেজ ডেলিভারি টাইমের মধ্যে অ্যাভারেজ ইউজেজের পরিমাণ মাল যদি বাদ দিই তাহলে আমরা মিনিমাম স্টক লেভেল পাবো। তাহলে মিনিমাম স্টক লেভেল মানে একেবারে সর্বনিম্ন মজুদ পরিমাণ বললেও একেবারে সর্বনিম্ন নয়, যে পরিমাণ মাল সর্বনিম্ন রাখা উচিত বা থাকা উচিত এটাই হচ্ছে মিনিমাম স্টক লেভেল। নেক্সট স্লাইড। অ্যাভারেজ স্টক লেভেল, গড় মজুদ পরিমাণ। এটি সহজ, অর্থাৎ সারা বছরে ম্যাক্সিমাম স্টক লেভেল মিনিমাম স্টক লেভেল মিলে গড়ে যে পরিমাণ মাল মজুদ করে থাকে সেই পরিমাণ মালকে আমরা অ্যাভারেজ স্টক লেভেল বলি। এটা নির্ণয় করার সূত্র সহজ, ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল divided by 2, ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল divided by 2 is equal to অ্যাভারেজ স্টক লেভেল। এটা একেবারেই সহজ। নাম্বার 5, সেফটি স্টক লেভেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরাপত্তা মজুদ। An organization have to provide safety stock, একটি সংগঠনকে সেফটি স্টক বা নিরাপত্তা মজুদের ব্যবস্থা করতে হয় কি জন্য? ফর ভেরিয়েবিলিটি অফ ইউজেস অ্যান্ড লিড টাইম। অর্থাৎ ডেলিভারি টাইমের ভেরিয়েশন এবং প্রতিষ্ঠানে র ম্যাটেরিয়াল কনজামশনের ভেরিয়েবিলিটির কারণে
যে অনিশ্চয়তার সৃষ্টি হয় সেই অনিশ্চয়তা মোকাবেলার জন্য যে স্টক মজুদ রাখতে হয় তাকে বলে থাকি আমরা সেফটি স্টক। সামটাইমস কোম্পানি হ্যাভ টু প্রোভাইড স্টক ফর ইমার্জেন্সি সিচুয়েশন, জরুরি পরিস্থিতির কারণেও মালের প্রয়োজন হতে পারে, এটাকেও আমরা সেফটি স্টক বলে থাকি। তো সেফটি স্টক এটার ইমার্জেন্সি পিরিয়ডের জন্য যদি সেফটি স্টক হয় তাহলে এটা নির্ণয় করতে হয়, করার সূত্র হচ্ছে নর্মাল ইউজেজ ইনটু ম্যাক্সিমাম ডেলিভারি পিরিয়ড অফ ইমার্জেন্সি পারচেজ, অথবা ভেরিয়েবিলিটি অফ ইউজেজ এন্ড ভেরিয়েবিলিটি অফ লিড টাইমের কারণে যদি নিরাপত্তা মজুদ রাখতে হয় সেটির ক্ষেত্রে সেফটি স্টক বের করার জন্য বেশ কয়েকটি 3টি সূত্র আছে, সেটি আমরা পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমে গেলে সেই সূত্রগুলো নিয়ে আমরা কথা বলবো। নেক্সট স্লাইড। আরেকটি বিষয় ইনভেন্টরি ম্যানেজমেন্টের সাথে যেটি জড়িত, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং অর্থাৎ এমআরপি, উপকরণ প্রয়োজন পরিকল্পনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণভাবে বলা যায় চূড়ান্ত পণ্য উৎপাদনে কি পরিমাণ কাঁচামাল, উপকরণ বা যন্ত্রাংশ প্রয়োজন এবং কখন প্রয়োজন তা নির্ধারণের পদ্ধতি হচ্ছে এমআরপি। অর্থাৎ চূড়ান্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে কি পরিমাণ কাঁচামাল প্রয়োজন, কি পরিমাণ উপকরণ বা যন্ত্রাংশ প্রয়োজন এবং এগুলো কখন প্রয়োজন তা নির্ধারণ করার পদ্ধতি হচ্ছে এমআরপি। আমরা কথা থেকে বুঝতে পারি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি না হলে তো উৎপাদন প্রক্রিয়া চালানো যাবে না। এমআরপি ব্যবস্থার মাধ্যমে 3টি প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করা হয়, যেমন কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন এবং কখন প্রয়োজন, এগুলো নির্ধারণ করাই হচ্ছে এমআরপি। এমআরপি একটি কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থা বা প্রোগ্রাম, কাজেই কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থা ব্যবহার করে একটি নির্দিষ্ট পরিমাণ চূড়ান্ত পণ্য উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রাংশের পরিমাণ এবং সময়সূচি নির্ধারণের পদ্ধতি হচ্ছে এমআরপি। তাহলে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এমআরপি প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মজুদ পণ্যের বা মজুদ দ্রব্যাদির যে অ্যাভেলেবিলিটি নিশ্চিতকরণ সেটি সম্ভব হবে এমআরপির মাধ্যমে। এমআরপি ছাড়া সেই মজুদ পণ্যের অ্যাভেলেবিলিটি কিন্তু নিশ্চিত করা সম্ভব নয়, সেই জন্য এমআরপি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট স্লাইড। আরেকটি ইম্পর্টেন্ট টপিক নাউডেজ all over the world, JIT. There are 2 important points included in the JIT concept, such as just-time purchasing and just-time production according to the customer's demand. অর্থাৎ একদম সঠিক সময়ে ক্রয় করা এবং সঠিক সময়ে উৎপাদন করা, এটি হচ্ছে জিটের কনসেপ্ট। দ্যাট মিনস to avoid activities of inventory management, the JIT concept introduced in management world, অর্থাৎ ব্যবস্থাপনা জগতে জিটকে নিয়ে আসা হয়েছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিসকে অ্যাভয়েড করার জন্য। অর্থাৎ ইনভেন্টরির জন্য যে ব্যবস্থাপনাকে সারাক্ষণ তৎপর থাকতে হয়, মাল ঠিকমতো আছে কিনা, মালের কোয়ালিটি ঠিক আছে কিনা, মাল নষ্ট হয়ে যায় কিনা, মাল স্ক্র্যাপ হয়ে যায় কিনা, ডেটোরিয়েশন হয়ে যায় কিনা, সেগুলো সম্পর্কে ব্যবস্থাপনা যাতে অরিট থাকতে না হয় সেজন্য জিট কনসেপ্টটি দেওয়া হয়েছে। JIT decreases the inventory holding cost, scrap and deterioration of inventory, time cycle of production. As a result, cost of product will be minimized. এবং এটি যদি প্রয়োগ করা যায় তাহলে ইনভেন্টরির পিছনে যে ব্যয় নিহিত আছে, যুক্ত আছে, ওয়ার্কিং ক্যাপিটাল কস্ট অ্যান্ড আদার লেবার কস্ট অ্যান্ড টাইম কস্ট, এগুলো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অর্থাৎ তখনই আমরা মাল ক্রয় করব যখন প্রয়োজন, অর্থাৎ মালকে দীর্ঘ সময় গুদাম করে ধরে রাখবো না, তখনই উৎপাদন করব যখন কাস্টমার ডিমান্ড করে, ফলে দীর্ঘ সময় উৎপাদিত পণ্য গুদাম করে রাখতে হবে না। এই যে কনসেপ্ট তাকে আমরা জিট বলে থাকি। কিন্তু আমাদের এই স্বল্পোন্নত দেশে বা উন্নয়নশীল দেশগুলোতে জিটকে ইমপ্লিমেন্টেশন করা খুবই জটিল ব্যাপার, কারণ যথাসময়ে ক্রয় করব, এই ক্রয় করে মাল পেতে যে প্রচুর অনিশ্চয়তা আছে, ট্রান্সপোর্টেশন, অর্ডার ক্যারি আউট, এগুলো আমাদের দেশে আসলে যথাসময়ে করা সম্ভব হয় না। ঠিক এমনিভাবে উৎপাদনও যথাসময়ে করে ডেলিভারি দেওয়া সম্ভব হবে না, বিভিন্ন অনিশ্চয়তা বিদ্যমান আছে। সেই জন্য উন্নত দেশের পক্ষে জিট সম্ভব হলেও উন্নয়নশীল দেশগুলোর পক্ষে এই জিটকে ইমপ্লিমেন্টেশন করা খুব কঠিন। তারপরেও এই কনসেপ্টটি আমাদের ম্যানেজমেন্ট ওয়ার্ল্ডে এসেছে, সেগুলি সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। তাহলে আমরা গত ক্লাসেও
ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে থিওরিটিক্যাল আলোচনা করেছি। আজকেও এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কতগুলো কন্টেন্ট নিয়ে আলোচনা করলাম, এগুলি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা নিবে, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সহজে বুঝতে পারবো। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, নিজেকে সুরক্ষিত করো এবং সমাজকেও সুরক্ষিত রাখো। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।